आपकी अदालते सुपरस्टार शाहरुख खाনের উপর অভিযোগ হলো যে উনি সারাক্ষণ দুষ্টুমি করেন। আপনি দিল্লিবাসী হয়ে এখানে এসেছেন, তাই দিল্লির মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলেছেন যে স্কুলে আপনি এত দুষ্টু ছিলেন যে প্রতিদিন আপনি মার খেতেন। আমি কিন্তু এখনো অনেক জায়গায় মার খেয়ে থাকি, ততটাও বদলাইনি। আমি স্কুলে আমি খুবই দুষ্ট ছিলাম, কিন্তু আমার টিচার আমাকে বলেছিল যে আমার স্মাইলটা একদম ডেভিলের মতন, যে এতটাই ডেভিল স্মাইল আমার, আমি যখন হাসতাম তখন আমাকে সবাই ক্ষমা করে দিত আর কি। আমার এটা মনে আছে যে আমি স্কুলের ভেতর, আমি এখন সেটা বলছি, আমি কেমিস্ট্রি ল্যাবের মধ্যে কিছু জিনিস ছিঁড়ে ফেলেছিলাম। তারপর আমার টিচার যখন আমাকে ধরে ফেলতেন তখন আমি কেঁদে ফেলতাম ওনার সামনে, আর আমি বলতাম যে আমার বাড়িতে আমার বাবা মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আর কি, আর আপনি একদম আমার মায়ের মতন। উনি ছিলেন মিস সচদেবা, উনি হয়তো প্রোগ্রামটা দেখছেন। তখন আমি কাঁদতে কাঁদতে যেতাম, আর আমি অ্যাক্টিং করে চোখ থেকে জল বের করতে পারি, তো আমি কাঁদতে কাঁদতে যেতাম। তখন উনি আমায় বলতেন যে ঠিক আছে বাবা, তুমি হোমওয়ার্ক করোনি, তোমার মার্কস খারাপ হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি হলাম তোমার মায়ের মতো। তারপর আমি ঘুরে যেতাম আর হাসতাম, আর উনি পেছন থেকে ভাবতেন যে আমি খুব জোরে জোরে কাঁদছি বুঝি। তারপর আমি আমার ডেস্কটা খুললে তার মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। উনি বলতেন বাবা কোনো ব্যাপার না, তোমার বাবা মা এরকমই। তো আমি আমার বাবা মার নাম পর্যন্ত ডুবিয়েছিলাম সেখানে, যাতে আমি মার না খাই, আমি এতটাই দুষ্টু ছিলাম। দেওয়ালের ওপর পা ঝুলে বসে পড়তেন, আর যেসব মেয়েরা যেত তাদের ফ্লাইং কিস দিতেন। সেটা কি তো আজ পুরো প্রফেশন করে নিয়েছি আমি, সারাক্ষণ এটাই করি তো এভাবে করে। আর হ্যাঁ, আমি বলতাম, আর আরেকবার হলো আমার বাবা ছিলেন যিনি, তা একজন লেডি যে বেচারি মানে মেয়ে, মানে প্রায় 16-17 বছরের হবে, আমার বয়স ছিল 5 বছর, তখন স্কুলে যাওয়া শুরু হয়নি। তা সে বাড়িতে এলো, এসে আমার বাবাকে বললো যে এই যে আপনার ছেলে রয়েছে, সে মানে রীতিমতো দেওয়ালের উপর দাঁড়িয়ে সিটি বাজায়, তালি বাজায়, আর আমাকে হাই মানে সুইট হার্ট এরকম কিছু একটা বলুন, যেমন ধরুন হ্যালো সুইট হার্ট। তখন আমার বাবা বললেন যে ও তো 5 বছর বাচ্চা, এটা ওর অন্যায়। আমাদের যে প্রতিবেশী ছিল মানে টেক্সেন্সওয়ালা, যার অনেক বড় বইয়ের দোকান ছিল, সেটা মনে হয় সুভাষ ছিল, ওনার বড় ছেলে প্রাপ্তবয়স্ক, সে দুষ্টুমি করেছে। আমার বাবা খুব আরাম করে বসে বললেন, মা বসো, আমার ছেলেকে দেখো। তা উনি ভেবেছিলেন 5 বছরের বাচ্চাকে দেখলে হয়তো সে বলবে যে আঙ্কেল আমার ভুল হয়ে গেছে। আমি দৌড়ে দৌড়ে গেলাম, আর তাকে দেখে বললাম হাই সুইট হার্ট। এই প্রশ্নটা মানে এই অভিযোগটা আমি মাথায় পেতে নিচ্ছি, গর্বের সাথে বলছি যে আমার ভুল হয়েছে। কিন্তু 25 বছর মুম্বাইতে কাটানোর পর আপনি কি এখনো অতটাই দুষ্টু? হ্যাঁ, মেয়েদের কিস করার ব্যাপারে তো বটেই, এখন আমি ততটাই দুষ্টু। আর কখনো কখনো এখন আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আর তারাই বলে যে বাবা ইউ কান্ট বি লাইক দিস, এখন তোমার বয়স হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো, তোমার এরকমটি নটি বিহেভ করা উচিত নয়। তো আমি বলি যে তোমাদের হয়তো বয়স হয়ে গেছে, তোমার বাবার এখনো হয়নি, তাই আমি এখনো সেরকমই আছি, একই রকম নটি দুষ্টু। আর কারণ আমি খুব বেশি হার্মলেস মানে হার্মফুল নই, আমি কাউকে বিরক্ত করার জন্য শয়তানি করি না। কখনো কখনো হয়ে যায়, আর কখনো কখনো মানে এরকম ভুল হয়, তখন আমি ক্ষমা চাইনি, কিন্তু এখন আমি ওরকমই দুষ্টু। আর আপনার সেই সময়ও ইচ্ছা ছিল অ্যাক্টর হওয়ার। আপনার বন্ধুরা বলেছে যে যখন চুল কাটাতে যেতেন তখন বলতেন অমিতাভের কাট করে দাও, ধর্মেন্দ্রর কাট করে দাও। হ্যাঁ, গোল মার্কেটের ভেতর দিয়ে আমি সবসময় স্কুলে যেতাম, মানে কলম্বাস খুবই স্ট্রিক্ট স্কুল ছিল, আমার লম্বা চুল ছিল, তাই প্রিন্সিপাল সেখানে সে ওই অ্যাসেম্বলি থেকে পাঠিয়ে দিতেন, প্লিজ গো অ্যান্ড গেট আ হেয়ার কাট। কারণ তারা ছিলেন সবাই আইরিশ ব্রাদার্সের দল, ওরা ভীষণ বকতেন। তাই ওই গোল মার্কেটে যেতাম, সকাল সকাল যেতাম, তাই ওর চোখের মধ্যে ওই কখনো মানে ওর চোখ থেকে ঘুমটাই কাটেনি, বলতো যে ধর্মেন্দ্র হেয়ার কাট না অমিতাভ বচ্চন হেয়ার কাট। তা আমি প্রতি সপ্তাহে যেতাম, একবার ধর্মেন্দ্র হেয়ার কাট করাতাম, আরেকবার আমি তো বাবু হেয়ার কাট করতাম। আমি সবসময় ওখানে চুল কাটাতাম, আর ও খুবই খারাপ চুল কাটতো, খুব খারাপ চুল কাটতো। তো অ্যাক্টিং এর ভূত ছোটবেলায় ঘাড়ে চেপেছিল না যৌবন আস্তে আস্তে হলো? না, আমি আসলে স্পোর্টসম্যান হতে চেয়েছিলাম না, আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আমার দেশকে কোনো রকম ভাবেই রিপ্রেজেন্ট করবো আর কি, সে হকি নিয়ে হোক বা ক্রিকেট নিয়ে হোক, ফুটবল নিয়ে হোক। আমার খুব ইচ্ছে ছিল যে আমি মানে ইন্ডিয়ান টিমের জন্য খেলবো। তাই সারা জীবন আমি ফিল্ড হকিতে ভালো ছিলাম, সব গেমের মধ্যে আমার মনে হয় আমি ওটাতেই ভালো ছিলাম। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি মানে ইন্ডিয়ান টিমের একজন প্লেয়ার হয়ে যাই। আর তারপর মানে আমি খুব জোরে চোট পেয়ে গেলাম একদিন, তো পিঠে খুব ব্যথা করতো, আর আমি হকি খেলতে পারতাম না এইভাবে ঝুঁকে ঝুঁকে আর কি। তাই আমাকে সব খেলা ছাড়তে হলো। আর সেই সময় বিকেলবেলা আমার কাছে আর কিছু করার ছিল না, তো বাবা মা বললো যে তুমি প্লে চলছিল লেডি শ্রীরাম কলেজে, তার মধ্যে 80 জন মেয়ে ছিল আর 10 জন ছেলের রোল ছিল। তো ওনারা বলেছিলেন যে আচ্ছা এই কারণে জানি যে ওখানে মেয়েরা ছিল, যেহেতু বিকেলবেলার কিছু করার ছিল না। আর ব্যারিজন সেখানে টিচ করছিলেন, তো আমি সেই থিয়েটারে গিয়ে, কারণ আমি খুব হতাশ ছিলাম যে আমার স্পোর্টিং ক্যারিয়ার শেষ হয়ে গেল। তো যখন আমি শুরু করলাম তখন তারপর এভাবে করতে করতে টেলিভিশন চলে এলো, তারপর যখন টিভি শুরু হলো তো একটা রোল পেয়ে গেলাম ফৌজিতে, এভাবে করতে করতে ফিল্ম পেয়ে গেলাম। আর আমি জেনুইনলি কিন্তু
কখনো ভাবিনি যে ফিল্মের অ্যাক্টর হব। হ্যাঁ, আমি যখন মুম্বাইতে গেলাম তো এখানকার ব্যারিজন থিয়েটারের আমার এক বন্ধু আছে, সে বললো যে কতদিনের জন্য? আমি বললাম 1 বছরের জন্য যাচ্ছি, তারপর আমাকে বের করে দেবে। আমার বাবা মা মারা গেছেন, খুবই দুঃখে আছি, গিয়ে চলে আসবো সেখান থেকে। এখনো 25 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করছে ভাই কবে আসবি তুই, আর তো ফিরে এলি না এখানে। তো অর্ধেক মানুষ আমাকে সেখান থেকে পাঠিয়ে দিতে চায়, আর অর্ধেক মানুষ এখানে অপেক্ষা করছে যে আমি কবে ফিরে আসবো। কিন্তু আমার কখনো এরকম মনে হয়নি ফিল্মে কোনো টিকে যাবো। টিচার আপনাকে বুঝিয়েছিলেন কি যে মুম্বাই যেও না, অ্যাক্টর হওয়ার চেষ্টা করো না? মানে আমি না যতজন মানুষকে পেয়েছিলাম, আমিও তাদের নাম না নিই, তারা আমার বন্ধু। তারা আমাকে বলেছিল যে তুমি দেখতে খুব আগলি, আর তোমার যে চেহারাটা সেটা খুব একটা মানে ভালো নয় আর কি, তাই তুমি অ্যাক্টর হতে পারবে না, তুমি সফট নও। তারপর আমি ওখানে একজন ডিরেক্টরের সঙ্গে দেখা করলাম, উনি আমাকে প্রথমবার দেখেই বললেন যে এখন কথাটা বলতে পারি, উনি আমার বন্ধু মনসুর খান সাহেব। তো উনি আমাকে ডেকেছিলেন, খুব ভালো ফিল্ম বানিয়েছিলেন কায়ামত সে কায়ামত তাক, পরবর্তীকালে জোশ বানিয়েছিলেন আমাকে নিয়ে। আমার সাথে যেদিন প্রথম দেখা হল উনি বললেন যে তুমি খুব ইন্টারেস্টিং অ্যাক্টর, ইউ আর ভেরি ইন্টারেস্টিং অ্যাক্টর। তো আমি বললাম হ্যাঁ, তুমি এতটাই কুৎসিত যে আমি তোমাকে যে কোনো রোল দিয়ে দিতে পারি। তা ভাই আমার খুব দুঃখ হলো, এই জন্য আমি ভিলেন টিলেনের রোল করলাম। আমি ভাবলাম যে যা পাচ্ছি তাই করে নি। মানুষ ভাবে যে আমি খুবই বুদ্ধিমান ছিলাম, কিন্তু আমি তো সেই চক্করে পড়ে করেছিলাম। কিন্তু বহু মানুষ আমাকে তাই বলেছিল। কিন্তু দিল্লির লোকেরা এটাও বলেছে যে মায়ের খুব ভরসা ছিল। উনি বলেছেন যে শাহরুখ যদি বলে থাকে গিয়ে কিছু করে দেখাবে, মুম্বাইতে নিশ্চয়ই করবে। এটা তো প্রতিটা মায়েরই কথা। আমার মা ভাবতো যে আমার মা ছাড়া কেউ ভাবতো না যে আমি অ্যাক্টর হব, সত্যি। আর উনি সবসময় বলতেন যে এমন নয় যে আমি সেটাই, কিন্তু আমার যে ছেলে রয়েছে, আর উনি হায়দ্রাবাদি ভাষায় বলতেন যে ইনহু না বিলকুল দিলীপ কুমার হ্যাঁ मैं कहती हूं। ও বড় হয়ে দিলীপ কুমার হবে। আর বাকি যতজন ছিল তারা বলতো যে আরে কোন কুমার হবে না, কোনো দিলীপ টিলীপ হবে না, ওকে যেতে দিও না, মার বলাতে আর কি হবে। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় মানে দুঃখ এটাই হলো যে এটা আমার মা কোনো টিভি শোতে দেখেছেন না, কোনো ফিল্মে দেখেছেন আমায়, তার আগে উনি মারা গেলেন। তাই আমার জীবনের প্রথম কথা হলো যে আমি এত বড় মানুষ মনে করে যে আমি হলাম এমন অ্যাম্বিশিয়াস, আর আমি হলাম যেটা মানে প্রতিটা জিনিস পেতে চাই, এমন ইনকাম করতে চাই, এরকম আমার মনের মধ্যে কিন্তু এই কথাটা আছে যে আমি এত বড় স্টার হয়ে যাবো যে আমার যিনি মা রয়েছেন উনি স্বর্গ থেকে আমাকে দেখতে পাবেন। তাই আমার জীবনের স্বপ্ন হলো এটাই। দিল্লির লোকেরা এটাও বলে যে ন্যাশনাল স্কুল অব ড্রামাতে আপনার গ্রুমিং হয়েছিল, সেখানে বড় বড় অ্যাক্টরদের কোলে বসে আপনি শিখেছেন। হ্যাঁ, আমার বাবা ছিলেন, আমরা মানে খুবই লোয়ার মিডল ক্লাস মানুষ ছিলাম। ওখানে একটা ছোট মেস ছিল আর কি, ক্যান্টিন চালাতেন। আর আমার বোন মডেল স্কুলে পড়তো, সেটা 3:30-র সময় ছুটি হতো, কলম্বাস 1টার সময়। তখন আমি এসে ক্যান্টিনে বসতাম। তো মানে রাজবাবা সাহেব, অজিত ভাছানি বাবু, রোহিনী হাত্তাঙ্গড়ি ম্যাম, সুরেখা সিকরি ম্যাম, মনোহর সিং বাবু, সবাই যতজন, আল কাজির সাহেব, তো তারা সবাই আমাকে খুব ভালোবাসতেন। আর আমি তাদের কোলে বসেই থাকতাম ওনাদের সবার। আর সমস্ত বড় বড় নাটক আমি পুরনো কেল্লাতেই দেখেছি, যেগুলো আই থিঙ্ক ভারতের সবচেয়ে বড় বড় নাটক, তুগলক, রাজিয়া সুলতানা, সুরজ কা সাতওয়া ঘোড়া, খুবই সুন্দর। আই থিঙ্ক তাদের কোলে বসেই আমার মনে হতো যে আমি অ্যাক্টর হয়ে যাব। আমার ট্রেনিং হয়নি, কিন্তু আমি সারাদিন সকাল থেকে শুরু সন্ধ্যে পর্যন্ত মানে ওখানে বসে থাকতাম। আর আজ পর্যন্ত নাটকের ডায়লগগুলো আমার মুখস্থ হয়ে আছে, রাজবাবার সাহেবের, অজিত ভাছানি বাবুর ডায়লগ। ये दुरुस्त है कि मैं गुलाम हूँ, मिट्टी सा सिया जिसे कदमों के नीचे रोन दिया गया हो, लेकिन हमें ये एक ही रुतबा देता है, खुदा की नज़र में हम एक हैं, खुदा और खून और रंग से नहीं अमल से परखता है, रजिया सुल्ताना, ऐसा सब। তো এভাবে সবাই আমার মনে আছে সবকিছু। আমার বয়স ছিল 8-9 বছর। সারাদিন বসে বসে ওই অ্যাক্টরদের আমি দেখতাম, মানে জেনুইনলি কোথাও না কোথাও গিয়ে। এমনিতে আমি রাজবাবার সাহেবকে মানে বাবার শের আঙ্কেল বলতাম। তো ওনার সাথে আমার কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, ওনার সাথে আমার ছোটবেলা থেকে বন্ধু। তো আমি ওনার কোলে কোলে ঘুরতাম। আর উনি সবসময় বলতেন যে বন্ধু, তোমার যখন এমনই আপব্রিঙ্গিং হয়েছে না, তো কোথাও না কোথাও অ্যাক্টিং এর সেন্স তৈরি হয়ে গেছে তোমার মধ্যে, এনএসজিতে থাকার ফলে। আর এত বড় বড় অ্যাক্টররা রয়েছেন আপনার এখানে, অনেকে ইয়াং, কিন্তু এটা হয়তো আমাদের দেশের সব থেকে গ্রেটেস্ট অ্যাক্টরদের মধ্যে রয়েছেন। ফিল্মে হয়তো নেই, কিন্তু থিয়েটারে রয়েছেন। তাই আমি খুবই লাকি যে সেই চান্সটা এদের আমি মধ্যে উনি পেয়েছিলাম। কে ছিলেন যে আপনাকে দুষ্টুমি করতে শিখিয়েছিলেন? এই রাজবাবার সাহেবই আমি বলতে পারি, কিন্তু উনি আমাকে খুব বকবেন। তো আমি বলছি যে ওই প্লেটাতে মানে সরি কিসিং সিন ছিল, সেটা ভীষণ রিয়েল লাইফ প্লে ছিল আর কি। তো আই থিঙ্ক রোহিণী ম্যাডামের সঙ্গে ওনার কিসিং সিন ছিল। তো একদিন আমি ওনাকে বললাম যে আঙ্কেল আপনি সত্যি ওনাকে কিস করেন? তখন বললেন যে বাবা গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করে নাও, উনি তোমাকে বলবেন। তা উনি আমাকে খুবই মানে এটা বলবো না যে উনি আমাকে বদমাইশি শিখিয়েছেন, কিন্তু রাজবাবু সাহেব আমাকে খুব ভালোবাসতেন। আর আজও আমি শুনেছি আপনার মনে সেই দুষ্টুমিগুলো আসে যখন কেউ বেশি কথা বলে, সেই টিভিতে বেশি বকবক করছে, তখন আপনার মনে হয় গিয়ে চিমটি কাটবেন? না না, আমি এরকম বলতে চাই না, কারণ আজকাল সরি আপনি না, কিন্তু টিভিতে অনেক মানুষ অনেক কথা বলে ফেলেন আর কি। মানে শুধু চিমটি কাটাই নয়, এরকম কান টান কামড়ে দিতে ইচ্ছে করে ভাই। মানে সকাল সকাল যখন নিউজ চালায় তখন এত লোকজন কথা বলে। এই তো আমি কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে এত আওয়াজ হয় যে মনে হয় যেন ব্যাক মিউজিক চলছে, আর কে কি বলছে, কেন বলছে, কি কারণে বলছে, আর কাকে বলছে, কিছু মাথায় ঢোকে না। তাই আপনার কাছে আমার দরখাস্ত হচ্ছে যে আপনি এত সিনিয়র জার্নালিস্ট,
এত বড় জার্নালিস্ট আপনি, কোথাও না কোথাও লোকেদের সাথে দেখা হয়, সবাইকে বলবেন যে এক এক করে কথা বলো, একসাথে সবাই বলুন। বলবো তো তখন যখন তারা আমার কথা শুনতে রাজি হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। ওরা বলা বন্ধ করলে তবে না কিছু বলতে পারবো। মানে ওরা শুধু প্রশ্নই করে, উত্তরটা শোনেই না। সবাই বলে এটা কেন করছো, এটা কেন করছো, ওটা কেন করছো, সেটা কেন করছো, কেন করছো। অ্যাকচুয়ালি আজকাল ইন্টারভিউ দেওয়াটা খুবই সহজ, চুপচাপ বসে থাকো, যে ইন্টারভিউ নিচ্ছে সেই বলে যাবে আর সেই বাড়ি চলে যাবে। কিন্তু আপকে আদালতে আপনি সেই সুযোগ পাবেন না। না, না, একদমই না, আপনাকে সাফাই দিতে হবে। প্রচুর অভিযোগ আছে আমার কাছে। আপনার শখ কি কি আছে? যোগ করি, প্রতিদিন 2 মাইল দৌড়তে যাই, আর তারপর পাঠ পূজা নামাজ পড়ার পর তারপরে সেখানে মানে বসি আর কি, ওটাকে কি বলে না, সে যেখানে ভালো ভালো কথা হয় সেখানে গিয়ে সৎসঙ্গ, হ্যাঁ সৎসঙ্গে যাই, কথা শুনি। না আমার মানে এখনো কোনো শখ নেই আর কি, কিন্তু এখন আমার শখ হলো আমার 3 ছেলে মেয়ে। আমি সত্যি কথা বলছি, আমার আর অন্য কোনো শখ নেই, আমার অন্য কোনো কিছু করার। আমার আগে খুব শখ ছিল, বই পড়ার খুব শখ ছিল, ঠিক আছে, ফিল্ম দেখার খুব শখ ছিল, কিন্তু এখন সমস্ত শখ আমার 3 ছেলে মেয়ের মধ্যে আর কি ঢুকে গেছে। তাই আমি যদি সমস্ত খেলনা দিয়ে আমার খেলার শখ হয় তাহলে আবার আমার সাথে বসে পড়ি। যদি আমার ছেলে মেয়েদের জিনিস দেখার বা তাদের প্রোগ্রাম দেখার শখ হয়, তাহলে মেকআপের শখ হয়, তাহলে মেয়ের সাথে বসে পড়ি। যখন খুব দুষ্টুমি করার সময় হয়, ছেলের সাথে ঘুরতে আরম্ভ করে দিই। তাই আমার কোনো রকম শখ নেই, ফিল্ম তৈরি করা আর ছেলে মেয়েদের সঙ্গে টাইম কাটানোই সব। আমার প্রশ্ন হলো এটা যে আপনি যখন ফ্যান বানানোর কথা ভাবলেন, তখন আপনার এটা মনে হয়নি যে আপনার ফ্যান একজন মেয়ে হওয়া উচিত? কারণ আই থিঙ্ক আপনার গ্রেটেস্ট ফ্যান যারা রয়েছে তারা হলো মেয়েরাই। হ্যাঁ আমি, হ্যাঁ সে তো না আমি বলছি, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট সমস্যা ছিল। আমি যে ফিল্মটা ভেবেছিলাম তাতে ফিল্ম স্টার ছিলাম আমি, আর তাকেই তার ফ্যান হওয়া উচিত ছিল। তা আমি চেষ্টা করেছিলাম, মেয়েদের স্কার্ট ফার্টগুলো পরেছিলাম, আমি উইগও পরেছিলাম, কিন্তু আমাকে এতটাই বিদঘুটে আর বাজে লাগছিল, মানে আমাকে রীতিমতো পেতনির মতো দেখাচ্ছিল। তো কোনো রকমে আমি যদি মেয়ে হয়ে যাই তাহলে সেটা একটু বেশি হয়ে যাবে আর কি। কিন্তু পরের ফিল্মে যদি এরকম চান্স থাকে, এর পরের ফিল্মটা যদি চলে, তাহলে এর পার্ট 2 এর মধ্যে 100% ফ্যান। আমারও এটাই মত যে ফ্যান তো মেয়েদেরই হওয়া উচিত। কি বেকার বেকার ছেলেটা ঘুরে বেড়াচ্ছে আরিয়ান খান্না করে করে। তাই নেক্সট ফিল্মের মধ্যে, প্রতিটা ফিল্মের মধ্যে মেয়েরাই ফ্যান হবে। অ্যাকচুয়ালি সবাই এই কথাটাই বলে। কিন্তু কিছু ফ্যান এমনও আছে যারা আপনার বাড়িতে ঢুকে পড়ে রাতের বেলা। অনেকগুলো এমন ফ্যান আছে, একটা আমি আপনাকে বলবো স্যার, যেমন আপনি বিশ্বাস করবেন, আমি শকড হয়ে গেছিলাম ওনাকে দেখে। সেদিন আমার কিছু একটা ইন্টারভিউ ছিল, বার্থডে ছিল, তাই প্রচুর জার্নালিস্ট এসেছিলেন, সবাই বসেছিলেন। তো উনি সুমড়িতে ঢুকে গেলেন, মুম্বাইতে সবাই সুমড়ি বলে, এভাবে চুপি সাটে ঢুকে গেলেন। আর তারপর উনি কাপড় ছাড়লেন, উনি ছেলে ছিলেন, কাপড় ছাড়লেন, আর তারপর আমার সুইমিং পুলে ডুব দিয়ে রীতিমতো একটা লেন্থ পার করলেন। তারপর ফিরে গেলেন, তোয়ালেও নিয়ে এসেছিলেন, সমস্ত পরিষ্কার করলেন, জামা কাপড় পরলেন। আর তখন সিকিউরিটি ওনাকে আটকে দিল, বললো আপনি এখানে কি করছেন? সে বলল আমি কিছুই করছি না, আমি শুধু স্নান করতে এসেছিলাম সেই জলের মধ্যে যেখানে শাহরুখ খান স্নান করেন। আমার মানে স্নান হয়ে গেছে, আমি এখন যাচ্ছি আর কি। তা ওদের একটু ব্যাপারটা মজার মনে হয়েছিল, কিন্তু সিকিউরিটি সিরিয়াসলি ধরে রেখেছিল। তারপর ওদের ফোন এলো যে স্যার ও আমরা ধরে রেখেছি। আমি বললাম দেখা করতে আসছি। এ বড় অদ্ভুত ফ্যান, বললো আমার দেখা করার দরকার নেই, বেশি ফ্রি হয়েও না আমার সাথে। অদ্ভুত ব্যাপার। আমি শুধু জলে স্নান করতে এসেছিলাম, স্নান করেছি আর চলে যাচ্ছি, এর থেকে বেশি ইম্পর্টেন্স আমি দিতে পারবো না।